স্ত্রীকে নেরুদা বললেন, আমি চিলি ছেড়ে যাব না, আমার ভাগ্য এখানে লেখা, এটা আমার দেশ, আমার জায়গা, আমি এখান থেকে পালাবো না। আমার স্মৃতি জুড়ে আছে শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। মেরু অঞ্চল থেকে, হর্ন অন্তরীপের আকাশ থেকে ফ্রন্টিয়ারে ঝেপে আসা প্রপাতের মতো সেই দারুণ দক্ষিণাবৃষ্টি। এই ফ্রন্টিয়ার আমার দেশের বন্যা পশ্চিমে প্রথম চোখ মেলে তাকিয়ে চিনেছিলাম মাটি, কবিতা আর বৃষ্টি। এমন কিছু কি আছে দুনিয়ায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকা ট্রেনের চেয়ে যা বিষণ্ণতর? আমায় বলো, গোলাপ কি নগ্ন, নাকি ওইটাই তার একমাত্র পোশাক? হাসিহীনভাবে সে নিজেকে নিয়ে যেতে দিল এবং শীঘ্রই আমার বিছানায় নগ্ন হলো। তার কোমর খুবই সরু, তার পূর্ণ নিতম্ব, তার স্তনের উপচে পড়া কাপগুলো তাকে দক্ষিণ ভারতের হাজার বছরের পুরনো ভাস্কর্যের মতো করে তুলছিল। সে সময় পুরোটা তার সময়, সে সময় পুরো সময়টা তার। 1936 সাল 17 জুলাই হিটলার ও মুসোলিনির মদদে ফ্যাসিস্ট সেনানায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক বিদ্রোহে স্পেনে গৃহযুদ্ধ বেঁধে গেল। ফ্রাঙ্কোর বাহিনী দ্রুত মাদ্রিদের দিকে এগোচ্ছিল, যেখানে নেরুদা আর তার বন্ধুরা থাকতেন। যুদ্ধের 1 মাসের মাথায় লোরকাকে গ্রেপ্তার করা হয় এবং যখন তার অপরাধ জানতে চাওয়া হয়, নির্বাহী কর্মকর্তা জবাবে বলেছিলেন, অন্যরা পিস্তল দিয়ে যা পারেনি সে তার কলম দিয়ে সেই ক্ষতি করেছে। এর 3 দিন পর লোরকা সহ আরও 3 বন্দীকে একটা জলপাই গাছের পাশে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নেরুদার অস্তিত্ব নাড়া খেয়েছিল। তার কাছে লোরকা ছিলেন মূর্তিমান কবিতা। তাই বন্ধুর মৃত্যুর ভয়াবহতা ছাপিয়েও নেরুদার মনে হয়েছিল ফ্যাসিস্টরা কবিতাকেই তো হত্যা করেছে। তিনি এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখান থেকে তার আর ফেরা সম্ভব ছিল না। তার কবিতার ভাষা বদল হয়েছে। বিষণ্ণ প্রেমের কবিতা, যা ফ্যাসিজমের বাস্তবতাকে এতদিন অগ্রাহ্য করেছিল, তা ছেড়ে তিনি লিখতে শুরু করলেন অনেক বেশি সোজা সাপটা, সাহসী ও জ্বলন্ত ভাষায়, যার মাধ্যমে তার হৃস্পন্দনের শব্দ এবং বাস্তব অভিজ্ঞতা আরও বিস্তৃত পাঠক দলের মর্মে পৌঁছায়। সে সময় যুদ্ধের প্রতিক্রিয়ায় 21টি কবিতা লিখেছিলেন, যা তার বই স্পেন ইন দ্য হার্টে আছে। কিংবদন্তি বিপ্লবী মহান কমরেড চে গুয়েভারা 17 বছর বয়সে তার প্রথম প্রেমিকাকে নেরুদার কবিতা শুনিয়েছিলেন। তারপর সারা জীবন এ কবির লেখা সঙ্গে নিয়ে ঘুরেছেন। সিয়েরা মায়েস্ত্রার গেরিলা যুদ্ধের সময় বিকেল বেলায় কমরেড চে তার সৈন্যদের নেরুদার ক্যাম্প জেনারেল থেকে কবিতা পড়ে শোনাতেন। 1966 সালে বলিভিয়ার উদ্দেশ্যে যখন রওনা হন, তখন তার স্ত্রীর জন্য নিজের কণ্ঠস্বরে রেকর্ড করে রেখে এসেছিলেন নেরুদার প্রেমের কবিতা। আর 67 সালের অক্টোবর মাসে বলিভিয়ায় আহত কমরেড চে যখন ধরা পড়েন এবং পরদিন সিআইএ যখন তাকে হত্যা করে, সেই সময় এ বিপ্লবীর ব্যাকপ্যাকে পাওয়া গিয়েছিল সবুজ রঙের নোটবুক। সেখানে 4 জন কবির লেখা 69টা কবিতা ছিল, যার বেশিরভাগই নেরুদার লেখা। কলম্বিয়ান উপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একদা নেরুদাকে 20 শতাব্দীর সর্বভাষায় শ্রেষ্ঠ কবি বলে বর্ণনা করেছিলেন। 1945 সালের 15 জুলাই ব্রাজিলের সাও পাওলোর পাকিম্বু স্টেডিয়ামে কমিউনিস্ট বিপ্লবী নেতা লুই কার্লোস পেস্টেটের সম্মানে 1 লাখ লোকের সামনে ভাষণ দেন নেরুদা। নোবেল পুরস্কার গ্রহণ করার পর চিলিতে ফিরলে সালভাদর আলেন্দে স্তাদিও ন্যাশনালে 70,000 লোকের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তাকে। পাবলো নেরুদা। আমার স্মৃতি জুড়ে আছে শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। মেরু অঞ্চল থেকে, হর্ন অন্তরীপের আকাশ থেকে ফ্রন্টিয়ারে ঝেপে আসা প্রপাতের মতো সেই দারুণ দক্ষিণাবৃষ্টি। এই ফ্রন্টিয়ার আমার দেশের বন্যা পশ্চিমে প্রথম চোখ মেলে তাকিয়ে চিনেছিলাম মাটি, কবিতা আর বৃষ্টি। 1971 সালের 10 ডিসেম্বর ওই বছরে অন্য নোবেল বিজয়ীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণটি তিনি শেষ করেছিলেন এইভাবে,
আমরা আমাদের শোণিত ও তমসা দিয়েই সাদা কাগজের বুক ভরে তুলি। কবিতা তো লিখতে হয় শোণিত ও তমসা দিয়েই। নারীর রমণীয় শরীর, সাদা পাহাড়, শুভ্র উরু, আত্মদানের ভঙ্গিতে তুমি শুয়ে আছো এই উর্বরা পৃথিবী। আমার এ চাষারে দেহ তোমাকে গভীরভাবে কর্ষণ করছে, যাতে মাটির গহন থেকে লাফিয়ে উঠতে পারে শিশু, অন্ধকার নদী গর্ভে চিরদিনই বহমান শাশ্বত অনন্ত তৃষ্ণা। দক্ষিণ চিলির এক প্রত্যন্ত গ্রামের নাম পারারাঙ্গল। এখানেই তার জন্ম। জন্মের মাত্র 1 মাস পর তার মা দোনা রোসা বাসে আলতো মারা যান। মাতৃহারায় শিশু সন্তানকে নিয়ে পিতা রেলের ইঞ্জিন চালক দোন হোসে দেল কারমেন রেয়েস মোরালেসা আরেক জীর্ণ গ্রাম তেমুকাতে চলে আসেন। এই গ্রামে থাকাকালে দরিদ্র পরিবারের সন্তান পাবলো নেরুদা শৈশবকালে তার জীবনের অভিজ্ঞতা কবিতায় বর্ণনা করেছিলেন ঠিক এভাবে: আমি বাস করছি তেমুকু, আর আমার থাকার ঘরের বাতায়ন, দু চোখ মেলে দেখি আমি কাদা আর কাদা, আর এই কর্দমাক্ত পথে চলে যেত কাঠের আচ্ছাদনে আবৃত ঠেলাগাড়িগুলো, কি তাদের আর্তনাদ। কবি পাবলো নেরুদার শৈশব মনে এ সকল ছবি ধরা পড়ে। 1927 সালে কনসুলেটর হিসেবে নেরুদা বার্মার উদ্দেশ্যে যাত্রা করেন, যা ছিল তার পরিচিত জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন এক দূরবর্তী স্থান। এর পরের 5টা বছর রেঙ্গুনে 2 বছর এবং শ্রীলঙ্কা ও জাভাতে কনসুলর পদে বাকি 3 বছর কাটিয়ে আসেন। রেঙ্গুনে নেরুদা হয়তো বিচ্ছিন্ন, হয়তো একাকী, কিন্তু তিনি একা ছিলেন না। তিনি জোসি ব্লিস নামে একজন বর্মী মহিলাকে তার প্রেমিকা হিসেবে গ্রহণ করেছিলেন, যিনি একটি ইংরেজি নামও তাকে দিয়েছিলেন। তিনি টাইপিস্ট হিসেবে কাজ করতেন এবং কর্মস্থলে ইংরেজি পোশাক পরতেন। তিনি হয়তো তার সামান্য বেতনের সম্পূরক হিসেবে আর্থিক সহায়তাও দিতেন। যাই হোক, নেরুদা তার সাথে থাকতে শুরু করে। ঔপনিবেশিক কর্তৃপক্ষ যখন এটি জানতে পারে, তখন তারা তাদের ক্লাবগুলোতে নেরুদার প্রবেশ নিষিদ্ধ করে দেয়। নেরুদা এরপরে বলেছিলেন যে এই বর্জন তাকে এর চেয়ে বেশি খুশি করতে পারত না। তাদের নীতির সাথে তার তীব্র ভিন্ন মত ছাড়াও এই সকল ছোট ছোট আমলারা তাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করত। জোসি ব্লিস একদিকে যেমন তার প্রতি আচ্ছন্নভাবে অনুরক্ত ছিলেন, তেমনি এক অপ্রতিরোধ্য ঈর্ষার অধিকারীও ছিলেন। 1973 সালে তার মৃত্যুর কিছুক্ষণ আগে সম্পূর্ণ করা তার স্মৃতিকথায় নেরুদা লিখেছেন, কখনো 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 একটা আলো আমাকে জাগিয়ে তুলত। মশারির ওপারে একটা ভূত নড়াচড়া করছে। ওটা ছিল জোসি, পাতলা সাদা পোশাকে, তার লম্বা ধারালো ছুরি ঘোরাচ্ছে। ওটা সেই আমার বিছানার চারপাশে ঘন্টার পর ঘন্টা হেঁটে বেড়াতো, আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে না পেরে। তুমি যখন মারা যাবে, সে আমাকে বলতো আমার ভয় শেষ হবে। যখন জেসি ব্লিসের ঈর্ষা আরও হুমকিপূর্ণ হয়ে উঠেছিল, ঠিক তখনই নেরুদা সান্তিয়াগো থেকে একটা তার বার্তা পান, যেখানে তাকে অবিলম্বে শ্রীলঙ্কায় বদলির কথা জানানো হয়। তিনি তার এই ভয়ঙ্কর প্রেমিকার হাত থেকে বাঁচতে রাতের অন্ধকারে পালিয়ে যান শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়ার পথে জাহাজে বসে তাকে উদ্দেশ্য করে একটি বিদায়ী কবিতা লিখেন, দ্য উইডোয়ার্স ট্যাঙ্গো, রেসিডেন্স অন আর্থের প্রথম খণ্ডের সবচেয়ে পরিচিত কবিতা, যা প্রয়োজনের কারণে তীব্র হওয়া ক্ষতির যন্ত্রণার একটা সরল প্রকাশ। কবিতার পরিত্যক্ত প্রেমিকার বিরক্তি কল্পনা করছেন কবিতায়। কবি লিখছেন, ওহ ম্যালিকমা, এতক্ষণে তুমি চিঠিটা নিশ্চয়ই পেয়ে গেছো। এতক্ষণে তুমি রাগে কেঁদেছ। এতক্ষণে তুমি একা একা তোমার সন্ধ্যার চা পান করছো। আমার পুরনো জুতোগুলোর দিকে তাকিয়ে চা এখন চিরতরে। 1940 থেকে 43 সাল পর্যন্ত তিনি মেক্সিকোতে চিলির রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। চিলির কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে সিনেটর নির্বাচিত হন। খনি শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। নেরুদার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়। পাবলো নেরুদা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তারপরেও থেমে থাকেনি তার কলম। তিনি পলাতক সময়ে তার স্মৃতিকথায় লিখলেন পলাতক নামে একটা দীর্ঘ কবিতা। এরপর কেটে গেল অনেকগুলো দিন। দিন পেরিয়ে
বয়স পেরিয়ে এলো চিলির সেই ভয়ালো রাত। সে ভয়ালো রাত সম্পর্কে লিখছেন পাবলো নেরুদা। আজ 3 দিন হয়ে গেল আমার প্রিয়তম বন্ধু কমরেড সালভাদোর আয়েন্দে তার স্বদেশবাসীর চক্রান্তে নিহত হয়েছেন। আমার এই অনুস্মৃতি দ্রুত শেষ করার জন্য আমি লিখে চলেছি। আয়েন্দেকে হত্যার খবর সমগ্র বিশ্বের কাছে গোপন রেখে তার অমর দেহকে গোপনে সমাহিত করার সময় একমাত্র তার পত্নী ছাড়া আর কাউকেই সেদিন কাছে থাকতে দেওয়া হয়নি। নির্লজ্জ শয়তান হত্যাকারীরা প্রচার করতে লাগলো আয়েন্দে যে আত্মহত্যা করেছেন তার সব প্রমাণই নাকি তাদের কাছে আছে। এমন একটি চমৎকার মুহূর্তকে কি ফ্যাসিস্ট দস্যুরা হাতছাড়া করতে পারে? মেশিন গানের এক ঝাঁক গুলি তার দেহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মহিমান্বিত এই শব্দের সর্বাঙ্গে ছিল বুলেটের চিহ্ন, যে বুলেট বেরিয়ে এসেছিল চিলির সেনাবাহিনীর মেশিন গানের নল থেকে। চিলির সেনাবাহিনী বিশেষ প্রভুদের খুশি করতে তাদের আরও একবার প্রতারিত করল। অনুস্মৃতিতে এই ছিল নেরুদার শেষ লেখা। 23 সেপ্টেম্বর 1973 সান্তিয়াগোর সান্তা মারিয়া হাসপাতালে মারা যান শতাব্দীর শ্রেষ্ঠ হিন্দু। কিন্তু তার মৃত্যু সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল 12 তারিখে। 11 সেপ্টেম্বরের সেনা অভ্যুত্থানে আয়েন্দের ঘনিষ্ঠজনদের মধ্যে নিহত হয়েছেন কবি পাবলো নেরুদা। তার স্ত্রী উরুটিয়া মাতিলদে লিখছেন, তিনি সারা দিন টেলিফোনে জবাব দিচ্ছেন। জার্মানি, ফ্রান্স, স্পেন বিভিন্ন স্থান থেকে বন্ধু ও শুভানুদ্দায়ীদের প্রশ্নের জবাবে বলছেন পাবলো মরেনি, পাবলো বেঁচে আছে। 13 সেপ্টেম্বর বিকালে নেরুদার শরীর একটু তেতে ওঠে, জ্বর এসে যায়। মাতিলদে স্যান্টিয়াগোর একজন ডাক্তারকে ফোন করলে তিনি একটি ইঞ্জেকশনের নাম বলেন আর বড্ড সরলভাবে বলতে থাকেন, দেশে যাই ঘটেছে তা পাবলোকে জানানোর দরকার নেই, তাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে পাবলোর ক্ষতি হবে। কিন্তু তার চোখের সামনে টেলিভিশন, সবই দেখছেন জানছেন। 14 সেপ্টেম্বর অবস্থার কিছুটা উন্নতি হয়। স্ত্রীকে ডাকলেন নেরুদা, কাগজ কলম আনতে বললেন। হুড়োহুড়ি করে কাগজ কলম নিয়ে ডিকটেশন নিতে বসে গেলেন মাতিলদে। নেরুদা তার স্মৃতিকথার শেষ অধ্যায় বলে যাচ্ছে। 18 সেপ্টেম্বর চিলি স্বাধীনতা দিবস। বিকেলের দিকে নেরুদার জ্বর বাড়তে শুরু করে। মাতিলদে হাসপাতালে ফোন করলে তাকে বলা হয় পরদিন অ্যাম্বুলেন্স পাঠানো হবে। তাদের নিবাস ইসলা নেগ্রা থেকে সান্তা মারিয়া ক্লিনিক 2 ঘন্টার পথ। চিলির নিযুক্ত মেক্সিকো রাষ্ট্রদূত নেরুদাকে দেখতে হাসপাতালে এলেন। তিনি বললেন অবিলম্বে পাবলোর দেশ ছাড়া উচিত। প্রস্তাবটি মাতিলদের পছন্দ হয়। স্ত্রীকে নেরুদা বললেন, আমি চিলি ছেড়ে যাব না, আমার ভাগ্য এখানেই লেখা, এটা আমার দেশ, আমার জায়গা, আমি এখান থেকে পালাবো না। সেনাবাহিনী যে সান্তিয়াগোতে নেরুদার বাড়ি ঘুরিয়ে দিয়েছে মাতিলদে স্বামীকে তা জানানো। 20 সেপ্টেম্বর নেরুদা পরিবারের একজন বন্ধুকে নিয়ে রাষ্ট্রদূত আবার এলেন। স্বল্পকালের জন্য দেশ ছাড়তে রাজি হলেন নেরুদা। দেশ ছাড়ার সময় নেরুদা সঙ্গে যেসব বই নিতে চান সেগুলো আনার জন্য মাতিলদে ইসলা নেগ্রা চলে গেলেন। মাত্র কটা বই একত্র করতেই স্বামীর ফোন পেলেন, এখনই চলে আসো, আমি এর বেশি আর কিছু বলতে পারবো না। মাতিলদে আবার ছুটলেন সান্তা মারিয়া ক্লিনিকের পথে। যখন হাসপাতালে পৌঁছালেন দেখলেন নেরুদা উত্তেজিত। তিনি জানতে পেরেছেন সামরিক জান্তা ধরে ধরে বহু মানুষ খুন করছে। লোকসঙ্গীত শিল্পী ভিক্তর হারাকে হত্যা করেছে ওরা। তার জ্বর বাড়ছে, জ্বরের ঘোরে তিনি বলছেন ওদের গুলি করে মারছে, ওদের গুলি করে মারছে, গুলি করে মারছে, সকল জলপাই গাছগুলো পুড়ে যাচ্ছে। নার্স এসে স্নায়ু শীতলকারী ইঞ্জেকশন দিয়ে যায়। তিনি ঘুমিয়ে পড়েন। 23 সেপ্টেম্বর বিকালবেলা, তখনও তার ঘুম ভাঙেনি। উদ্বিগ্ন মাতিলদে পাবলোর বোন লরা আর নিজের বান্ধবী টেরেসা হামেলকে সঙ্গে রাখলেন। 3 জন নারীর নিবিড় চোখ একজন ঘুমন্ত কবির উপর। মাতিলদের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল কবি একটু কেঁপে উঠেছেন, মুখটা কেমন দুমড়ে যাচ্ছে। তিনি আরও কাছে এলেন, নিঃশ্বাসের শব্দ আর আসছে না। তিনি নেই। রাত তখন 11:30। বিতর্ক শুরু হলো নেরুদার মৃত্যু নিয়ে। অভিযোগ উঠল বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার ব্যক্তিগত সহকারী ম্যানুয়েল আরাইয়া বললেন, আমি মরে গেলেও দাবি থেকে সরে আসব না। তবে হাসপাতালের বুলেটিনে জানানো হয় হার্ট অ্যাটাকে মৃত্যু। কিন্তু এটাও সত্য, তিনি ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার না বিষ প্রয়োগ, বিরোধ আদালতে গড়ায়। মৃত্যুর 40 বছর পর আদালতে দেয়া আদেশে
ইসলা নেগ্রায় সমাহিত পাবলো নেরুদার দেহাবশেষ উত্তোলন করা হয়। সেটি উন্নততর পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে। সেখান থেকে এ পর্যন্ত একটি প্রতিবেদনই পাওয়া গেছে। পাবলো নেরুদা প্রোটেস্ট ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সার অনেকটা ছড়িয়ে পড়েছিল। মৃত্যু যেভাবেই হোক, পিনোশের অভ্যুত্থান, আয়ানদের মৃত্যু, চিলির দুর্যোগ এমনিতে কবিকে মরণাপন্ন করে তুলেছিল। তার কবিতায়ও আছে সে কথা, শেষ হয়ে আসে মানবতার বসন্তকাল। বিশ্বাসঘাতক সেনানায়কেরা, দেখো আমার মরাবাড়ি, ভাঙা স্পেনকে দেখো, প্রতিটা ঘর থেকে বইছে পোড়া ধাতুর নালা। ফুলের বদলে প্রতিটা রন্ধ্র থেকে স্পেন আবির্ভূত হয়, আর প্রতিটা মৃত শিশুর থেকে রাইফেল আর অপরাধ থেকে জন্মায় বুলেট, যারা একদিন খুঁজে নেবে তোমার বুকের ঠিক মাঝখানটিকে। এবং তোমরা জানতে চাইবে কেন তার কবিতা স্বপ্ন আর পাতার কথা বলে না, তারা আর বলে না তার দেশজ আগ্নেয়গিরির কথা। এসো আর রাস্তাগুলোয় রক্ত গড়ায় দেখো, এসো আর দেখো রাস্তায় রক্ত গড়ায়, এসো আর দেখো রক্ত। জীবন্ত কিংবদন্তি নেরুদার মৃত্যুতে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পিনোচেট নেরুদার অন্ত্যেষ্টিক্রিয়াকে জনসম্মুখে করতে অনুমতি দেননি, যদিও হাজার হাজার শোকাহত চিলিয়ান সেদিন কারফিউ ভেঙে পথে ভিড় জমান। পাবলো নেরুদার অন্ত্যেষ্টিক্রিয়া পরিণত হয় চিলির সামরিক এক নায়কতন্ত্রের বিরুদ্ধে প্রথম গণপ্রতিবাদ। সমাজতান্ত্রিক চিন্তায় চেতনায় সংগ্রামী একজন কবি পাবলো নেরুদা, পৃথিবীতে সর্বাধিক পঠিত কবিদের একজন। টুনাইট I can write the saddest line. পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।